আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভি সকালের সংবাদে। আপনাদের সাথে আছি আমি পারভিন মিতু। সামরিক স্থাপনায় পাল্টাপাল্টি হামলায় বেড়েই চলেছে ইরান ইসরায়েলের ক্ষয়ক্ষতির পরিমাণ। তবে তেহরানের ক্ষেপণাস্ত্র বিশ্বের মানুষদের আনন্দিত করেছে বলে মন্তব্য করেছেন দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। এদিকে ইরানে হামলার সিদ্ধান্তের আগে 2 সপ্তাহ সময় দিলেন ট্রাম্প। তবে এই সংঘাতে যুক্তরাষ্ট্রে হস্তক্ষেপ করলে পরিস্থিতি আরও ভয়াবহ বলে সতর্ক করল রাশিয়া। ইরান ও ইসরায়েলের মধ্যকার সংঘাত নিয়ে আজ জরুরি বৈঠকে বসতে যাচ্ছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ। বিস্তারিত রাকিব হাসানের রিপোর্টে। অষ্টম দিনে গড়ালো ইরান ইসরায়েল সংঘাত। মিসাইল ড্রোনের হামলায় ধ্বংসস্তূপে পরিণত হচ্ছে ইসরায়েল ও ইরান। ইসরায়েলে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় বিশ্ববাসীকে আনন্দিত করেছে বলে মন্তব্য করেছেন দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। সামাজিক মাধ্যম এক্স অ্যাকাউন্টে শেয়ার করা একটি ভিডিওর ক্যাপশনে তিনি এই মন্তব্য করেন। এদিকে ইরানের পরেই পাকিস্তানের পারমাণবিক কর্মসূচিতে হামলা চালানোর হুমকি দিয়েছেন ইসরায়েলের সাবেক উপপ্রতিরক্ষা মন্ত্রী মের মাসরি। তিনি আরো বলেন, পাকিস্তান ইরান থেকে খুব দূরে নয়। ইরানে যুক্তরাষ্ট্রের সম্ভাব্য সামরিক হামলার সিদ্ধান্ত নেয়ার আগে কূটনৈতিক প্রচেষ্টার জন্য আরো 2 সপ্তাহ সময় দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে এই সংঘাতে কখনোই যুক্তরাষ্ট্রের যুক্ত হওয়া ঠিক হবে না বলে জানিয়েছে রাশিয়া। এতে মধ্যপ্রাচ্যে সংঘাত ভয়াবহ আকার ধারণ করবে বলে সতর্ক করেছে দেশটি। ইরান ও ইসরায়েলের মধ্যকার সংঘাত নিয়ে আজ জরুরি বৈঠক করতে যাচ্ছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ। ইসরায়েলও এই বৈঠকে অংশ নেবে বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রদূত ড্যানি ড্যানন। এর আগে ইরান জাতিসংঘে একটি চিঠিতে জানায়, সংঘাত বিপজ্জনকভাবে বেড়ে গেছে এবং এতে যুক্তরাষ্ট্রের প্রত্যক্ষ অংশগ্রহণের ক্রমবর্ধমান ও অনস্বীকার্য প্রমাণ রয়েছে। রাকিব হাসান, আরটিভি। ফিরছি দেশের খবরে। নতুন করে করোনা সংক্রমণ বাড়ার লক্ষণ দিনে দিনে স্পষ্ট হচ্ছে। বৃহস্পতিবার সকাল পর্যন্ত আগের 24 ঘন্টায় দেশে কোভিড আক্রান্ত হয়েছে 28 জন। নমুনা পরীক্ষা করা হয়েছিল 383 জনের, তবে মারা যায়নি কেউ। শনাক্তের হার 7.31%। ঢাকার বাইরে অনেক জেলায় কিট সংকটে করোনা পরীক্ষা করতে পারছে না। দীর্ঘদিন অচল হয়ে থাকায় খুলনা মেডিকেল সহ কিছু জায়গায় কাজ করছে না আরটি-পিসিআর মেশিন। পরীক্ষা সামগ্রী দ্রুত পৌঁছানোর তাগিদ অনুভব করছেন সংশ্লিষ্টরা। এদিকে চলতি মাসে সারা দেশের এখন পর্যন্ত 2581 জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে বর্তমানে 793 জন ডেঙ্গু রোগী ভর্তি আছেন। তাদের মধ্যে ঢাকায় 207 জন, বাকি 586 জন ঢাকার বাইরে বিভিন্ন বিভাগে। বৃহস্পতিবার সকাল পর্যন্ত আগের 24 ঘন্টায় ভর্তিতে হয়েছেন 248 জন। এ পর্যন্ত ডেঙ্গুতে 30 জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে চলতি মাসে মারা গেছেন 7 জন। দর্শক, হাসপাতালের চিত্র জানাতে এই মুহূর্তে রাজধানী মহাখালী করোনা বিশেষায়িত হাসপাতালে আছেন আমাদের সহকর্মী বিপুল দেবরায়। এছাড়া বরিশাল থেকে আরিফুল ইসলাম ও রাজশাহী থেকে সরাসরি যুক্ত হচ্ছেন মুস্তাফিজ রকি। প্রথমে যাব বিপুল আপনার কাছে। বিপুল, জানাবেন হাসপাতাল থেকে ডেঙ্গু প্রকোপের বিষয়ে আমাদের সর্বশেষ কি তথ্য আছে আপনার কাছে? হ্যাঁ, আপনাকে আসলে জানিয়ে রাখতে চাই, ডেঙ্গুর যে চোখ রাঙানির যে বিষয়টি সেটা আমরা এখন দেখতে পাচ্ছি। বিশেষ করে এই জুন মাসের শুরু থেকে কিন্তু আবার সেই পুরনো যে বিষয়টি সেটি ফিরে আসছে। অর্থাৎ গত বছরে যে বা অন্যান্য বছরগুলোতে আমরা যে ডেঙ্গুর যে চোখ রাঙানোর যে বিষয়টি দেখেছি এবং বিশেষ করে আক্রান্ত সংখ্যার বাড়ার যে বিষয়টি সেটি কিন্তু আমরা এখন দেখতে পাচ্ছি। বিশেষ করে এই জুন মাসের শুরু থেকে বলা যায়, চিকিৎসকরা বলছেন যে জুন এবং জুলাই হচ্ছে একেবারে পিক সিজন, অর্থাৎ মৌসুম বলা যায় ডেঙ্গু বিস্তারের জন্য। সেই জন্য আমরা এই মাসের শুরু থেকে আমরা দেখেছি ডেঙ্গুর
বিস্তারের যে বিষয়টি। এবং ইতিমধ্যেই আপনি জানেন যে সারা বাংলাদেশে এই পর্যন্ত প্রায় 250 জনের মতো রোগী গতকালকে শুধু ভর্তি হয়েছে, এবং সেই প্রভাব কিন্তু আমরা রাজধানীর যে বিভিন্ন হাসপাতালগুলো রয়েছে সেখানেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি। বিশেষ করে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল এবং বিশেষায়িত যে ডেঙ্গু হাসপাতাল মহাখালী, সেখানেও আমরা কিন্তু রোগীদের ভিড় দেখতে পাচ্ছি। সেই সাথে আপনাকে একটা বিষয় জানিয়ে দিতে চাই যে বিশেষজ্ঞ পরামর্শক বা যারা বিশেষজ্ঞ রয়েছেন তারা বলছেন যে আসলে এই ডেঙ্গু প্রতিরোধ করতে না পারলে কিন্তু এই হাসপাতালের চাপ কখনো কমানো সম্ভব না, কারণ এটি আসলে মশাবাহিত, অর্থাৎ এডিস মশাবাহিত রোগ, এবং এই এডিস মশাটির প্রজনন সবচেয়ে বেশি হয় এই জুন মাসে, অর্থাৎ বর্ষাকাল যখন আসে এবং রোদ বৃষ্টির যে খেলাটা হয়, এই খেলার কারণেই কিন্তু এই প্রজননটা কিন্তু তার বিস্তারটা কিন্তু বেশি হয়। সেই জন্য মশা নিধন করার ছাড়া কোনো উপায় নেই বলেছেন তারা বলছেন। এবং এই মশা নিধন করার জন্য তারা বলছেন যে আসলে সিটি কর্পোরেশনের যে উদ্যোগ এবং স্থানীয় সরকারের যে উদ্যোগ সেটাকে তাদেরকে নিতে হবে। এবং সেই সাথে তারা আরও জানাচ্ছেন যে আসলে গত বছরের তুলনায় অর্থাৎ এই বছর কিছুটা ঢিলেঢালা হওয়ার কারণে কিন্তু এই বিষয়টি রয়েছে। এবং সেই সাথে আরেকটা বিষয় সেটি হচ্ছে চিকিৎসকরা বলছেন যারা জ্বরে আক্রান্ত হবেন তারা অবশ্যই দ্রুত সময়ের মধ্যে চিকিৎসকের পরামর্শ নেওয়ার জন্য তারা আহ্বান জানিয়েছেন। সেই সাথে আরেকটা বিষয় আপনাকে জানিয়ে চাই, সে ডেঙ্গু যারা চিকিৎসা নিচ্ছেন তারা অনেক সময় দেখা যাচ্ছে সিমটমগুলো উপলব্ধি করতে পারছে না। এবারে ডেঙ্গুর একটু ব্যতিক্রমী একটা হয়তো দেখা যাচ্ছে, তাই চিকিৎসকের পরামর্শ ছাড়া কোনো উপায় নেই বলছেন তারা চিকিৎসকরা। তো দর্শক, এই মুহূর্তে রয়েছেন বরিশালের আরেকজন সহকর্মী, আমরা সরাসরি সুযোগ দিচ্ছি সেখানে। জি বিপুল, ধন্যবাদ আপনাকে। আসলে আপনি যেমনটি বলছেন যে ডেঙ্গু পরিস্থিতি কিন্তু বরিশালে গোটা দেশের তুলনায় বরিশালে অনেকাংশেই অবনতি হচ্ছে। এর মধ্যেই কিন্তু প্রভাবটি বেশি পড়েছে বিভাগীয় যে বরগুনা জেলায়, সেখানে আমরা একটু আপনাকে তথ্যটি জানিয়ে রাখি যে গত 24 ঘন্টায় যে হারে ডেঙ্গু আক্রান্ত হয়েছে তার 95% কিন্তু আক্রান্ত হয়েছে বরগুনাতে। এবং এই যে তথ্যটি, এর মধ্যে আমাদের বিভাগীয় স্বাস্থ্য অফিস যেমনটি জানিয়েছেন যে বরগুনাতে আতঙ্কের সংখ্যা বেশি এবং আক্রান্তের সংখ্যা বেশি, ঠিক তেমনই বরিশাল শেরে বাংলা মেডিকেল হাসপাতালে যিনি পরিচালক রয়েছেন, উপপরিচালক রয়েছেন এস এম মনিরুজ্জামান, তিনি কিন্তু আমাদেরকে জানিয়েছেন যে শেরে বাংলা মেডিকেল হাসপাতালে যে পরিমাণে ডেঙ্গু রোগী ভর্তি রয়েছে তার 95% কিন্তু বরগুনা। তা সুতরাং আপনাকে বোঝাতে চাচ্ছি যে বরগুনা অবস্থা একদমই শোচনীয়। এই ব্যাপারে কথা হয়েছিল বরিশাল বিভাগীয় যে স্বাস্থ্য পরিচালক, তিনি বলছেন যে সেখানে কিন্তু একটি অসচেতনতাই মূলত এই ডেঙ্গু পরিস্থিতি অবনতি করেছে। আর আমরা বরগুনার সচেতন মহলের সাথে কথা বলেছিলাম, ইতিমধ্যেই ফোনে যোগাযোগ করার চেষ্টা করেছিলাম। তারা বলছেন যেমনটি, সেটা হচ্ছে যে বরগুনায় বৃষ্টি এবং রোদ এই মধ্যবর্তী সময়টাকে কিন্তু যেখানে অপরিষ্কার অপরিচ্ছন্নতাকে কেন্দ্র করে সেখানে ডেঙ্গু পরিস্থিতি অবনতি হয়। এবং তারা কিন্তু এই শুকনো বৃষ্টির মৌসুমে যে বৃষ্টির পানি ধরে রাখে শুকনো মৌসুমে খাবার জন্য, যেখানে যেহেতু সেখানে সুপেয় পানির সমস্যা, সুতরাং এই কারণে কিন্তু সেই যে পানি জমা রাখে সেই চারপাশে কিন্তু ডেঙ্গুর সৃষ্টি হয় এবং সেখানে লার্ভা বেশি তৈরি হয়। কিন্তু এই লার্ভা ধ্বংসের জন্য স্থানীয় প্রশাসন যেভাবে ব্যবস্থা গ্রহণ করার কথা আসলে সেভাবে ব্যবস্থা গ্রহণ করে না, বিধায় আসলে ডেঙ্গু পরিস্থিতি দিন দিন অবনতি হচ্ছে। আর একটু তথ্য আপনাকে জানিয়ে রাখি, করোনা কিন্তু হাতছানি দিচ্ছে। বরিশালে কিন্তু ইতিমধ্যেই 2 জন করোনা শনাক্ত হয়েছে, একজন বরিশাল জেলার আগলঝাড়াতে, অপরজন বরিশাল সদরে। তো করোনার জন্য প্রস্তুতি নিয়েছে বরিশাল স্বাস্থ্য বিভাগ। এখন আমরা চলে যাব ডেঙ্গু পরিস্থিতি জানার জন্য। আমাদের আরেক সহকর্মী রাজশাহীতে আছে মোস্তাফিজ রকি। রকি, একটু জানাবেন রাজশাহীর পরিস্থিতি কি অবস্থা ডেঙ্গুর? আরিফ, মূলত করোনার সাথে পাল্লা দিয়ে কিন্তু ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা রাজশাহী মেডিকেলে হাসপাতালে কিন্তু বাড়ছে। গত যদি আমরা কথা বলি কয়েকদিনের কথা, তো এখন পর্যন্ত আসলে 62 জনের যেই ডেঙ্গুর যে পরীক্ষা সেটি করানো হয়েছে, সেখানে 57 জনেরই আসলে পজিটিভ পাওয়া গিয়েছে। এবং এই মুহূর্তে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে আমরা যতটুকু আসলে দেখেছি যে 6 জন মতন ডেঙ্গু আক্রান্ত রোগী তারা কিন্তু ভর্তি রয়েছে। এবং যেহেতু আপনাকে বলছিলাম যে ডেঙ্গু এবং যে করোনার অনেকটাই কিন্তু যে লক্ষণগুলো সেগুলো কিন্তু একই থাকে, ফলে কিন্তু যারা রোগী থাকছে এবং রোগী যারা স্বজন থাকছে অনেকটাই কিন্তু দ্বিধাদ্বন্দ্বে ভুগছেন। এবং বিশেষ করে আমরা চিকিৎসকদের সাথেও কথা বলেছি, তারা বলছেন যে জুন মাসের পর থেকেই কিন্তু মূলত জুন মাসের শুরু থেকেই কিন্তু আসলে এই যে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা সেটি বেড়েছে এবং হাসপাতাল কর্তৃপক্ষ কিন্তু এই নিয়ে বাড়তি ব্যবস্থাও নিয়ে রেখেছে। যেমন হচ্ছে যে ডেঙ্গুর আলাদা ইউনিট খোলা হয়েছে, পাশাপাশি করোনার ইউনিটও কিন্তু আসলে খোলা হয়েছে এবং সার্বক্ষণিক আসলে চিকিৎসা সেবা কিন্তু দিয়ে যাচ্ছে। এবং আমরা যতটুকু দেখেছি যে এখন পর্যন্ত আসলে আমাদের কাছে ডেঙ্গু আক্রান্ত হয়ে কোনো রোগীর মৃত্যুর খবর এখন পর্যন্ত কিন্তু আমরা পাইনি। এবং এখন পর্যন্ত কিন্তু রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে 41 জন আসলে
পুরুষ এবং 12 জন কিন্তু মহিলা এবং 9 জন শিশু কিন্তু ডেঙ্গু আক্রান্ত হয়েছেন। এবং চিকিৎসকরা যেটি আসলে বলছেন যে বাড়ির আশেপাশে পরিষ্কার পরিচ্ছন্নতা রাখার কথা তারা আসলে বলছেন, এবং যদি তারা দেখেন যে ডেঙ্গুর যে লক্ষণগুলো যদি থেকে থাকে তাহলে কিন্তু তারা আসলে বলছেন যে এই লক্ষণ দেখার সাথে সাথে কিন্তু আসলে এই চিকিৎসকের পরামর্শ নেওয়ার জন্য তারা আসলে বলছেন। তো আসলে এই ছিল আমার কাছে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ডেঙ্গুর সর্বশেষ পরিস্থিতি। আপনাদের তিনজনকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হবার জন্য। দক্ষিণাঞ্চলের 98% সড়কে নিয়ন্ত্রণ নেই হাইওয়ে পুলিশের। সড়কের নিরাপত্তায় বাড়তি দায়িত্ব পালন করতে হচ্ছে স্থানীয় থানা পুলিশের। হাইওয়ে থানা পুলিশ না থাকায় আতঙ্ক ও নিরাপত্তাহীনতার কথা জানালেন গাড়ি চালকরা। বিষয়টি স্বীকার করে সমাধানের আশ্বাস দিলেন বরিশাল রেঞ্জ ডিআইজি। বরিশাল থেকে আরিফুল ইসলামের তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন ইফতেসামুল গনি। ঢাকা বরিশাল মহাসড়ক, এই সড়ক দিয়ে বরিশাল বিভাগের 6 জেলার যানবাহন চলাচল করে। সেই হিসাবে দক্ষিণাঞ্চলের মহাসড়কের যে নিরাপত্তা প্রয়োজন তা নেই হাইওয়ে পুলিশের কার্যক্রমে। ফলে নিরাপত্তাহীনতায় দুর্ভোগ বাড়ছে দিন দিন। সড়ক ব্যবস্থাপনায় স্থানীয় বাধার পাশাপাশি 5 আগস্টের পরে মব সংস্কৃতিও মাথাচাড়া দিয়ে উঠেছে। যাত্রীসহ গাড়ি চালকরাও রয়েছে আতঙ্কে। নানা সমস্যার কথা জানালেন চালকসহ বরিশালবাসী। দুর্ঘটনা হইলে তারা আসতে অনেক সময় হয়, হাইওয়ে থানা দরকার। বিপদের সম্মুখীন হইলে যে পুলিশ পাবো সেই একটা শঙ্কা থাকে আমাদের। অনেক সময় দুর্ঘটনা ঘটে, পুলিশ পাওয়া যায় না। যদি হাইওয়ে পুলিশ থাকে তখন তারা কিন্তু সহযোগিতার হাত বাড়াই দিতে পারে। বরিশালের পর থেকে জালকাঠি, পিরোজপুর, বরগুনা, পটুয়াখালী এই রোডে পুলিশ ঠিকভাবে ডিউটি করে না এবং টহলও দেয় না। শুধু যাত্রী বা পরিবহন নয়, কর্তব্যরত পুলিশ সদস্যরাও বাধাগ্রস্ত হচ্ছে প্রয়োজনীয় সরঞ্জামের অভাবে। একটি পুরাতন পিকআপ আর 2টি মোটরসাইকেল নিয়ে চলছে গৌরনদী হাইওয়ে থানা। আমাদের থানা এলাকা ভুরগাড়া থেকে বাবুগঞ্জ পর্যন্ত মোট 32 কিলো এরিয়া। আমাদের যে সব ফোর্স আছে, যে অফিসার আমরাই মেকআপ করতে হয় 32 কিলো জায়গা। দ্রুত গতিতে পর্যটন নগরী কুয়াকাটা পর্যন্ত হাইওয়ে পুলিশের কার্যক্রমের প্রয়োজনীয়তার কথা বলছেন পুলিশের অঞ্চল প্রধানও। যেহেতু হাইওয়ে পুলিশের কার্যক্রম এখানে ওইভাবে নাই, এটা আমরা থানা পুলিশ খুব শক্তভাবে দেখি আমরা, এবং বিশেষ করে যে গাড়িগুলো সম্পৃক্ত থাকে এই ধরনের দুর্ঘটনায় অপরাধী গাড়িগুলোকে আমরা শনাক্ত করার চেষ্টা করি এবং শনাক্ত করার তাদের বিরুদ্ধে আমরা আইনত ব্যবস্থা নেই। সড়ক ব্যবস্থাপনায় হাইওয়ে পুলিশের পরিধি বৃদ্ধি করে গোটা দক্ষিণাঞ্চলের সড়ক নিরাপত্তায় কার্যকর ভূমিকা পালন করবে সরকার, এমনটাই প্রত্যাশা দক্ষিণাঞ্চলবাসীর। ইফতেসামুল গনি, RTV। রংপুরে সমন্বিত শিশু পুনর্বাসন বালিকা কেন্দ্রে নিবাসী শিশু কিশোরদের শারীরিক, মানসিক ও যৌন নির্যাতনের অভিযোগ উঠেছে। সম্প্রতি কেন্দ্রটি থেকে একসঙ্গে 4 কিশোরী নিখোঁজ হয়। তাদের মধ্যে এখন পর্যন্ত 2 জনকে উদ্ধার করা সম্ভব হয়েছে। এ ঘটনা সুষ্ঠু তদন্ত করে দোষীদের বিচারের দাবি ভুক্তভোগী ও মানবাধিকার কর্মীদের। রংপুর থেকে জাহাঙ্গীর আলম বাদলের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন আব্দুল হামিদ। রংপুরের ডাঙ্গিরপাড় এলাকায় সমাজসেবা অধিদপ্তরের তত্ত্বাবধানে পরিচালিত 100 শয্যার সমন্বিত শিশু পুনর্বাসন বালিকা কেন্দ্র। হারিয়ে যাওয়া, প্রতিবন্ধী, এতিম ও মামলা সংক্রান্ত কারণে আদালত থেকে পাঠানো শিশু কিশোরীদের রাখা হয় এখানে। কেন্দ্রটি থেকে গত 12 জুন নিখোঁজ হয় 4 কিশোরী। 15 জন স্মৃতি ও কৃতি নামের 2 জনকে উদ্ধার করা গেলেও এখনও নিখোঁজ নিতু ও আশা। পরে আদালতে পুনর্বাসন কেন্দ্রে তাদের সঙ্গে ঘটা লোমহর্ষক নির্যাতনের বর্ণনা দেয় স্মৃতি খাতুন। ওদের কারণেই পাইছে যে ওর পরিবারে করে কে বা আসি বাচ্চাদের সঙ্গে পানির বাহানায়, এটার বাহানায় ওদের তোকে হাত দেয়, তারপর মারামারি করে। কয়েকদিন আগেও একটা মেয়ে পালাই গেছে। এমন ঘটনায় ফের ওই কেন্দ্রে মেয়েকে দিতে নারাজ মুক্তি বেগম। 2টা বাচ্চা তারটা পুলিশ উদ্ধার করেছে। কি সমস্যা আমাদের বাচ্চা গেছে যে ওটা সরকারি জায়গা থেকে বাচ্চা পালা। উদ্ধার হওয়া অপর কিশোরী কৃতিকে গণমাধ্যমে কথা বলতে দেননি পুনর্বাসন কেন্দ্রের কর্মকর্তারা। অনিয়ম ও নির্যাতন সহ নানা অভিযোগ রয়েছে সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক অনিল চন্দ্র বর্মনের বিরুদ্ধে। তবে এ বিষয়ে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি তিনি। অবিলম্বে এই ঘটনার সুষ্ঠু তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন মানবাধিকার কর্মীরা। রাষ্ট্রের নিরাপদ এরকম একটা জায়গায় তারা মিসিং। এই 2 জনের যে লোমহর্ষক বর্ণনা, এখনো যে সমাজসেবা অধিদপ্তরের সেই কর্তব্যরত কর্তারা এখনো যেন পুলিশের আওতায় আসে নাই,
এখনো কেন তাদের বিরুদ্ধে মামলা দায়ের হয় নাই? ঘটনার সত্যতা স্বীকার করে ব্যবস্থা গ্রহণের আশ্বাস পুলিশের। যে আমাদেরটা আমরা পাইছি, সাথে আরেকটা পাইছি, সেটাও হলো ওই সমন্বিত কেন্দ্রের, ওটা বোধহয় কোতোয়ালি থানার মামলা হবে। বাহিরে যাওয়ার কারণ হিসেবে তারা বলছে যে তাদেরকে নাকি মারপিট করে। কিশোরীদের পরিবারের অভিযোগ, ঘটনা ধামাচাপা দিতে থানায় জিডি করতে বাধা দিচ্ছে সমাজসেবা কার্যালয়ের কর্মকর্তারা। আব্দুল হামিদ, RTV। ঈদের পর পুরোদমে চালু হয়েছে রাজধানী কারণ বাজার, বেড়েছে ক্রেতাদের ভিড়। বিক্রি বাড়লেও দাম স্থিতিশীল রয়েছে বলে দাবি বিক্রেতাদের। অন্যদিকে কিছু পণ্যের বাড়তি দামের অভিযোগ ক্রেতাদের। নতুন মৌসুমের পারান্ধেও ইলিশের দাম না কমায় শঙ্কিত ক্রেতারা। গত সপ্তাহের তুলনায় খুব বেশি দাম না বাড়লেও মাছ মুরগি বিক্রি হচ্ছে কিছুটা বাড়তি দামে। স্থিতিশীল রয়েছে ডিমের দাম। এদিকে বৃষ্টি বাড়লে পচনশীল পণ্যের দাম বাড়তে পারে বলে জানিয়েছে বিক্রেতারা। দর্শক, বাজার পরিস্থিতি জানাতে রাজধানী কারণ বাজারে আছেন আমাদের সহকর্মী মাহিন আরাফাত। এছাড়া যুক্ত হচ্ছে খুলনা থেকে SM মনিরুজ্জামান এবং ব্রাহ্মণবাড়িয়া থেকে সাদ্দাম হোসেন। প্রথমে যাব মাহিন আপনার কাছে। মাহিন, জানাবেন বাজারের সার্বিক পরিস্থিতি কি? আমি তো প্রথমে যেটা জানিয়ে রাখতে চাই যে কারণ বাজারে কিন্তু তার পুরনো রূপে ফিরেছে। অর্থাৎ গত সপ্তাহে আমরা যেমনটি দেখেছিলাম যে বাজারে ক্রেতার উপস্থিতি অনেকটাই কম, এবং সপ্তাহে কিন্তু সেই ক্রেতা সংকট কাটিয়ে বাজারে যথেষ্ট ক্রেতা উপস্থিতি রয়েছে। পাশাপাশি বাজারের যে দোকানগুলো বন্ধ ছিল সেগুলোও কিন্তু এই সপ্তাহে খুলেছে, এবং বাজারে যে পণ্যের সরবরাহ সেটাও স্বাভাবিক হয়েছে। কিন্তু পণ্যের সরবরাহ স্বাভাবিক হলেও সবজি বাদে অন্যান্য যে সকল নিত্য প্রয়োজনীয় জিনিস মানুষের প্রয়োজন হয় সে সকল জিনিসের দাম কিন্তু নিয়ন্ত্রণে নেই, অর্থাৎ হাতের নাগালে নেই। আমরা যেমনটা খোঁজ নিয়ে জানতে পেরেছি যে গত সপ্তাহের তুলনায় প্রতি ধরনের চালের দামে 2 থেকে 6 টাকা দাম বৃদ্ধি পেয়েছে। এর বাইরে যদি জানাতে চাই যে মুরগির দাম গত সপ্তাহে কিছুটা বেড়েছিল, এই সপ্তাহে মুরগির দাম ব্রয়লার এবং দেশি মুরগির দাম না বাড়লেও পাকিস্তানি মুরগির দাম বেড়েছে কেজিতে 80 টাকা করে। মাছের বাজারের কথা বলি, গত সপ্তাহে মাছের বাজারে আমরা জানিয়েছিলাম যে প্রতি কেজি মাছের দাম 100 থেকে 150 টাকা পর্যন্ত বেড়েছিল। এই সপ্তাহে গত সপ্তাহের তুলনায় দাম না বাড়লেও স্থিতিশীল থাকলেও বেশিরভাগ ক্রেতার দাবি যে মাছের দাম আসলে তাদের ক্রয় ক্ষমতার বাইরে, মাছের দামটা যেন নিয়ন্ত্রণে আনা হয়, এজন্য তারা সরকারকে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন। এর বাইরে যদি বলি যে ইলিশের ভরা মৌসুম ধরা হয় জুলাই থেকে সেপ্টেম্বর মাস পর্যন্ত, অর্থাৎ সামনের মাস থেকে ইলিশের ভরা মৌসুম, কিন্তু ইলিশের মৌসুমের প্রারম্ভেও ইলিশের দাম কিন্তু হাতের নাগালে আসেনি। এ নিয়েও ক্রেতাদের মধ্যে আসলে হতাশা রয়েছে। আর ক্রেতা বিক্রেতারা উভয়েই যেটা বলছেন যে সরকারের পদক্ষেপের মাধ্যমে সড়ক পথে চাঁদাবাজি বন্ধ হয়েছে। এর বাইরে বাজারের যে সিন্ডিকেট ছিল সেটিও কিন্তু অনেকাংশেই আসলে নিয়ন্ত্রণ করা সম্ভব হয়েছে। তবে কিছু সংখ্যক ডিলার এবং যারা বাজার নিয়ন্ত্রণ করে, কিছু সংখ্যক বড় কোম্পানির কারণে আসলে বাজার নিয়ন্ত্রণে আনা সম্ভব হচ্ছে না। তো মিতো, এই ছিল আমার কাছে বাজারের সর্বশেষ। এখন আমরা চলে যাচ্ছি খুলনায়, সেখানে রয়েছেন আমাদের প্রতিনিধি মনীষ, তিনি জানাবেন বাজারের সর্বশেষ পরিস্থিতি কি আছে। মনীষ। মাহিন আরাফাত, যেমনটা বলছিলেন, ঢাকার মতো খুলনায়ও কিন্তু এই মুহূর্তে কিছু কিছু পণ্যের দাম বৃদ্ধি পেয়েছে এবং কিছু কিছু পণ্যের দাম কমেছে। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি খুলনা নগরীর খালেশপুর পৌর সুপার মার্কেটে। আমি এখানে এসে দেখেছি যে বিভিন্ন ব্যবসায়ীর সঙ্গে কথা বলেছি, ক্রেতার সঙ্গে কথা বলেছি, তারা সকলে যে বিষয়টি জানিয়েছেন যে কিছু কিছু পণ্যের দাম বৃদ্ধি পেয়েছে। বিশেষ করে চাউলের দাম কিন্তু মোটা চাউল প্রতি কেজিতে 2 থেকে 3 টাকা বৃদ্ধি পেয়েছে বলে জানিয়েছেন। বৃদ্ধি পেয়েছে মশলার দাম, তবে এই মুহূর্তে দাম কমেছে, কিন্তু ব্রয়লার মুরগি প্রতি কেজিতে 10 থেকে 20 টাকা কমেছে বলে জানিয়েছেন। তবে বেড়েছে সোনালী মুরগির দাম প্রতি কেজিতে 20 থেকে 30 টাকা। সেই সঙ্গে গরুর মাংস সহ অন্যান্য দাম কিন্তু স্বাভাবিক রয়েছে। তবে মৎস্য ব্যবসায়ীরা যে কথাটি বলেছেন, এই মুহূর্তে কিন্তু মাছের দাম কিছুটা বৃদ্ধি পেয়েছে বলে তারা জানিয়েছেন। তবে এখন পর্যন্ত খুলনার যে বাজারগুলো রয়েছে, বাজারগুলোতে গত ঈদের আগের তুলনায় এই মুহূর্তে ক্রেতার সংখ্যা কম থাকার কারণে কিন্তু অনেক দোকানদার এখন পর্যন্ত দোকান খোলেননি, এমনও কিন্তু দেখা গিয়েছে। সব মিলিয়ে এই মুহূর্তে কিন্তু খুলনার যে বাজার পরিস্থিতি, সেটা বলা যায় যে কিছু কিছু পণ্যের দাম বৃদ্ধি পাওয়ার ফলে কিন্তু ক্রেতারা অনেক অভিযোগ করেছেন। এই ছিল খুলনা থেকে বাজার দরের সর্বশেষ তথ্য। এখন আমরা চলে যাব ব্রাহ্মণবাড়িয়ায় আমাদের সঙ্গে যুক্ত হবেন সাদ্দাম হোসেন। সাদ্দাম।
মনির, আপনাকে ধন্যবাদ। আমরা যেমনটা শুনছিলাম, আসলে অন্যান্য জায়গার মতন ব্রাহ্মণবাড়িয়ার যে আখাউড়ার যে বাজারগুলো রয়েছে, নিত্য পণ্যের যে দাম দর, সেগুলো কিন্তু বেশ কিছু পণ্যের দাম বাড়লেও আবার বেশ কিছু পণ্যের দামও কিন্তু কমেছে। আমি সবজি বাজার রয়েছি, পাশাপাশি কিন্তু এখানকার যে মুদি দোকানগুলো রয়েছে সেই দোকানগুলোতে ঘুরে দেখেছি, তাদের সাথে কথা বলেছি। তারা বলছেন যে আসলে নিত্য পণ্যের মধ্যে কয়েকটি পণ্যের দাম কিছুটা বেড়েছে, আবার কিছুটা পণ্যের দাম কমেছে। এবং আমি এখানে অবস্থান করছি সবজি বাজারে। আমি সবজি বাজারের বেশ কয়েকজন ক্রেতা তাদের সাথে কথা বলছি। বিক্রেতারা বলছেন যে আসলে আলুর দাম প্রতি বস্তায় 100 টাকা করে বেড়েছে, এবং যে সবজির মধ্যে কিছু সবজির দাম কমেছে, আবার কিছু সবজির দাম বেড়েছে। আমি যদি একটু কথা বলি, এখানকার একাধিক সবজি বিক্রেতা রয়েছেন, আমি একটু জানার চেষ্টা করব আপনার এখানে কোন কোন পণ্যের দাম জি, আলুর দামটা ঈদের আগে ছিল 25 টাকা, আমরা খুচরা বিক্রি করছি। ঈদের পর সেটা 30 টাকা হয়েছে। টমেটো ছিল 40 টাকা 50 টাকা, টমেটো ছিল 60 টাকা। তারপরে কাঁচামরিচের দামটা তুলনামূলক একটু বাড়ছে, ধন্যবাদের দাম বাড়ছে প্রায় কেজিতে 50 টাকা খুচরা দামে। তারপরে ভেন্ডির দাম বাড়ছে কেজিতে 20 টাকা, করলা তারপরে পটল সবকিছুর দাম মোটামুটি বাড়ছে। আচ্ছা, আমরা যেমনটা বলছিলাম, এখানকার যে বিক্রেতারা আসলে যারা যেমনটা বলছেন যে আসলে যে এই নিত্য পণ্যের যে দামগুলো রয়েছেন, এর মধ্যে সবজি, এর মধ্যে বেশ কিছু পণ্যের দাম বেড়েছে এবং বেশ কিছু পণ্যের দাম কিন্তু কমেছে। এবং এখানকার যেই ক্রেতা রয়েছেন, ক্রেতাদের দীর্ঘ অভিযোগ, তারা বলছেন যে এখানকার যে সংশ্লিষ্ট প্রশাসন রয়েছে তারা যদি বাজার মনিটরিং করে তাহলে তো বা তাদের দামের যেই নাগালের বাইরে তাদের মধ্যে থাকবে, এমনটা কিন্তু এখানকার ক্রেতারা আশা করছেন। তো এই ছিল আমার কাছে ব্রাহ্মণবাড়িয়া আখাউড়া থেকে যেই বাজারে যে দরদাম, এই সর্বশেষ খবরাখবর। জি, আপনাদের তিনজনকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হবার জন্য। গরমে ক্লান্ত শরীরে একটু প্রশান্তি পেতে পান করছেন রাস্তার পাশে বানানো রঙিন হরেক নামের শরবত। এসব শরবতে ব্যবহার করা হচ্ছে মাছের জন্য তৈরি বরফ, আর চিনির পরিবর্তে মেশানো হচ্ছে স্যাকারিন, যা প্রাণকে সাময়িক প্রশান্তি দিলেও বাড়াচ্ছে স্বাস্থ্য ঝুঁকি। বিশেষজ্ঞরা বলছেন, ঠান্ডার পরশ পেয়ে সামরিক স্বস্তি মিললেও অজান্তেই শরীরে যাচ্ছে জন্ডিস, ডায়রিয়া ও হেপাটাইটিস সহ নানা রোগের জীবাণু। অস্বাস্থ্যকর খাবার নিয়ে সাদিয়া কানিজের ধারাবাহিক প্রতিবেদনের শেষ পর্ব আজ। ছবি তুলেছেন নাজমুল হোসেন সাইমন ও শাহিন হোসাইন। মরা আর জীবিত মৌমাছি এভাবেই হাবুডুবু খাচ্ছে শরবতে। রাস্তার পাশে সেই রঙিন শরবতেই ক্লান্তি মেটাচ্ছেন শ্রমজীবী মানুষ। এতে আবার চিনির পরিবর্তে মেশানো হচ্ছে ক্ষতিকর স্যাকারিন। দামের দিক থেকে সস্তা আর প্রখর রোদে খানিকটা স্বস্তি দেয়ায় স্বল্প আয়ের মানুষের কাছে এ জাতীয় শরবতের জনপ্রিয়তাও বেশ। তৃষ্ণা মেটালেও পথের ধারের এসব পানীয় কতটা নিরাপদ তা নিয়ে মাথা ব্যথা নেই অনেকের। আমরা রিক্সা চালাই, আমরা অত বাসকুস করি না, সামনে যেটা পাই ওটাই আমরা পিপাসার কারণে ওটা খায়ালে জানি যে এটা খারাপ, তারপরে খাইতে হয়। গরম পড়ছে, আমাদের একটা শরীরের একটা পানি পিপাসার জন্য আসলে আমরা সবসময় ছুটে যাই যে কোথায় একটু শরবত পাই, কিন্তু এটা আসলে খাওয়া উচিত। এটা ক্ষতি তো হচ্ছে, কথা ঠিক আছে, অনেক এটা পরে আর আবার আমরা নজরে বললে এটা ফালিয়া দেই। চিনির মূল্য দিয়েই পান করতে হচ্ছে এসব পানীয়। এরপরেও চিনির পরিবর্তে শরবতে স্যাকারিন মেশানো হচ্ছে কি কারণে, দোকানের কাছে এমন প্রশ্নও তুলছেন অনেকে। বুঝতে পারছি না, আপনি যে স্যাকারিন, আপনি 300 টাকা কেজি ফল দিচ্ছেন, আপেল দিচ্ছেন, লেবু দিচ্ছেন, খেজুর দিচ্ছেন, স্যাকারিন দিচ্ছেন কেন? কি সমস্যা ভাই? তুমি স্যাকারিন দিছো? আমি আমি স্যাকারিন দিছি। শুধু আমি না, বাংলাদেশের যত মানুষ সর্বদা সবাই স্যাকারিন দিব। বললাম কত? 20 টাকা। আচ্ছা ভাই দেন, ঠিক আছে। মুখে নিছি আর আমি মনি আমার ভূমি ঠেলে আসছে। বরফ কলগুলোর চিত্র আরো ভয়াবহ। ময়লা পরিবেশেই তৈরি হচ্ছে এই বরফ। শ্রমিকরা স্যান্ডেল পায়ে দিয়েই কাজ করেন বরফের উপর দাঁড়িয়ে। পথের ধারের এই শরবত সাময়িক স্বস্তি দিলেও এর পরিণতি হতে পারে ভয়াবহ। মানবদেহে জটিল রোগ বাসা বাঁধতে পারে বলছেন বিশেষজ্ঞ চিকিৎসক। আমাদের মাছের জন্য যে বরফগুলো তৈরি করা হয় ওই একই ফ্যাক্টরি থেকে এরাও কেনে, তো কাজেই ওই বরফটাও নিরাপদ না। আরেকটা হলো যে এই মিষ্টি করার জন্য চিনি বা গুড়ের পরিবর্তে কিছু কেমিক্যাল পাওয়া যায়, যেমন ঘন চিনি বা স্যাকারিন। এগুলো আমাদের শরীরের জন্য খুবই ক্ষতিকর। বিশেষ করে ঘন চিনি লিভারের ক্ষতি থেকে শুরু করে এমনকি এর মধ্যে কার্সিনোজেনিক ইফেক্ট বলি আমরা, অর্থাৎ যেটা থেকে ক্যান্সারের একটা সূত্রপাত হতে পারে। অস্বাস্থ্যকর খাবার নিয়ন্ত্রণে মনিটরিং এর পাশাপাশি অসৎ ব্যবসায়ীদের শাস্তির আওতায় আনছেন নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ। কাটা সবজি, কাটা ফল আপনাকে 2 ঘন্টার মধ্যে শেষ করে ফেলতে হবে। সেটা আমাদেরকে এই প্রশিক্ষণটা তাদেরকে দিতে হবে। অনলাইন যে প্রশিক্ষণ প্ল্যাটফর্ম তৈরি করতে যাচ্ছি, সেখানে আমরা মেটেরিয়ালগুলো দিয়ে দিব, যার ফলে তিনি এটা দেখতে পারেন, তিনি তার খাদ্য নিরাপদ রাখার যে পদক্ষেপগুলো জানা দরকার সেগুলো জানতে পারবেন, তিনি তা প্রয়োগ করতে পারবেন। নিরাপদ খাবারের নিশ্চয়তা পাবেন সাধারণ মানুষ, এমন প্রত্যাশা সবার।
সাদিয়া কানিজ, RTV, ঢাকা। সকালের সংবাদ এ পর্যন্তই। মধ্যাহ্নের সংবাদ দুপুর 12টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।